এখন আমার সামনে খা। ওকে, আমি অল্প খাবার খেলাম। মনি আপু বলল, পারছি, তোর মনটা অনেক খারাপ, তাহলে বিকেলে চল নদীর পাড়ে হাঁটতে যাব। বিকেলে আমি আর মনি আপু, সারা, রাহাত গেলাম নদীর পাড়ে। শুনলাম সবুজ বিদেশ চলে গেছে। মনি আপু গিয়ে নদীর পাড়ে বসলো। সারা নদী দেখে খুশিতে শেষ, পানিতে নামতে চলে গেল। মনি আপু ইশারাতে বলল তার পাশে বসতে। আমি গিয়ে তার পাশে বসলাম। মনি আপু বলল, তোর মনে আছে এই নদীতে কত গোসল করছিলাম? মনে আছে একবার তুই যে আমাকে টান দিয়ে পানির অনেক গভীরে নিয়ে গেছিলি? আমি যে কত ভয় পেয়েছিলাম। ভয়ের কারণে আমার 3 দিন একটানা জ্বর ছিল। দেখি তারা পিচ্ছিল খেয়ে পানিতে পড়ে গিয়ে অর্ধেক শরীর ভিজিয়ে ফেলেছে। মনি আপু বলল, রাহাত সারাকে উঠিয়ে আনতো। রাহাত গিয়ে হাত বাড়ালো, কিন্তু সারা নিজের চেষ্টায় উঠতে গিয়ে আবার পিচ্ছিল খেয়ে পড়ে গেল। মনি আপু হাসতে লাগলো। পরে বাধ্য হয়ে সারা রাহাতের হাত ধরলো। রাহাত টান দিয়ে সারাকে উঠালো। রাহাত নিজের শরীরের শার্ট খুলে সারাকে দিল পরার জন্য। সারা নিতে নারাজ। মনি আপু হাসতে হাসতে বলল, সারা নে নে, তোর শরীর ভিজে গেছে। সারা বাধ্য হয়ে রাহাতের শার্ট নিল, নিয়ে নিজের গায়ে দিল। আমি বললাম, চলেন উঠি, আজান দিয়ে দিবে। আমার জন্য দোয়া করিস, কবে জানি আমিও মরে যাই। আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেন, আমাকে বলেন কেন? আমি মানুষ হিসেবে সবার জন্যই দোয়া করি। আমার জন্য একটু স্পেশাল ভাবে দোয়া করিস। আমি মসজিদে এসে নামাজ পড়ে বাসায় আসলাম। 2 দিন চলে গেল। মনি আপু আর সারা রান্না করে আমাদের বাড়িতে নিয়ে আসলো। যারা যারা গোসল করেছে, কবর করছিল, তাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। নানির বাড়ি থেকে মানুষ আসলো। নানা নানি আরো আগেই মারা গিয়েছে। আশেপাশের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হলো। সবাইকে খাওয়ানো হলে মসজিদের ইমামকে এনে দোয়া পড়ালাম। বিকালের দিকে মনি আপুরা আসছে বিদায় নিতে। মনি আপু বলল, রাফিদ, তাহলে আমরা যাই, তুই কবে জয়েন দিবি? মনি আপু খুব উপকার করলো আমার। আসলে এত মানুষের খাবার রান্না করাটা সহজ বিষয় না। মনি আপুকে বললাম, ধন্যবাদ আপু, এত বড় একটা উপকার করার জন্য। ধন্যবাদের কি আছে, এটা তো প্রতিবেশীর হক। তারপরেও ধন্যবাদ। সারা বলল, রাহাত আপনার শার্টটা ধোয়ার পর না ডিসকালার হয়ে গেছে, আপনাকে একটা নতুন শার্ট কিনে দেব? না, কিনে দেওয়া লাগবে না, ডিসকালার শার্টটাই দেন, ওটাই আমি চালিয়ে নেব। না, আপনি আমার উপকার করছেন, আপনাকে আমি ঠকাতে পারি না। আমি নতুন শার্ট কিনে আপনাকে দিয়ে দেব। সারা যেহেতু চাচ্ছে, না করিস কেন? সেটাই, এখন বল কবে জয়েন দিবি? কিছু ঝামেলা আছে, ওইগুলো শেষ করে 3 দিনের ভিতর জয়েন দিচ্ছি। আচ্ছা সারা, চল। মনি আপু আর সারা চলে গেল। রাত বলল, আমি খুব ভোরে চলে যাব, গিয়ে অফিস যেতে হবে। ওকে। আমি বাসায় চলে আসলাম, সবাই চলে গেল। এই পুরো বাড়িতে আমি এখন একা। আপনারা বুঝতেই পারছেন আমার মনের অবস্থা। মনটা খুব খারাপ। আমার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আমি আমাদের ক্ষেতটুকু ডগি দিয়ে দিলাম, কারণ আমি চলে গেলে ক্ষেত দেখার কেউ নেই। ডগি মানে হলো 2 অথবা 1 বছরের একটা চুক্তি। কিছু টাকার বিনিময়ে আমি আমাদের ক্ষেতটুকু তাকে দিয়ে দিলাম, মানে 2 বছরের জন্য ক্ষেতটা তার। আমি পরদিন বাড়িতে পরিষ্কার করে বিছানা উল্টে সবকিছু কাপড় দিয়ে ডেকে গেলাম। বাড়িতে তালা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় মার কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কবর জিয়ারত করলাম। ঢাকায় আস্তে আস্তে রাত হলো। ঠিক করলাম পরদিন অফিসে যাব। আমার নিয়ত হলো 2 থেকে 3 বছর মন দিয়ে কাজ করে কিছু টাকা ইনকাম করে একেবারে বাড়িতে চলে যাব। বাড়ির পাশে বাজারে একটা দোকান নিয়ে ব্যবসা করব। নিজের পছন্দ মতো একটা বিয়ে করে মা বাবার কবরের পাশে সারা জীবন পার করে দিব। আমি পরদিন অফিসে গেলাম। মনি আপুর সাথে দেখা করতে হবে, কারণ আমার ওভার টাইম কাজ করা দরকার। অফিসে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার আসলো আর বলল, এই নে, এই শার্টটা তোর বন্ধু রাহাতকে দিস। ওকে। তোর বন্ধু রাহাত কি করে রে? কেন? এমনি। তার অজান্তেই আমি কাউকে তার পরিচয় দিতে পারবো না। ওকে। মনি আপু অফিসে আছে, আমি তার সাথে দেখা করতে পারবো? আছে, কিন্তু তিনি এখন দেখা করার অবস্থায় নেই। কেন? এখন তিনি তার বয়ফ্রেন্ডের সাথে একান্তে কথা বলছে, সেই জন্য। ও, ওনার বয়ফ্রেন্ডের সাথে কথা শেষ হলেই আমাকে কথা বলার ব্যবস্থা করে দেন। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? তোর বন্ধু রাহাতের নাম্বার লাগবে। আমি ভাবলাম সারা নিজেই দেখি রাহাতকে পছন্দ করে। আমি আর রাহাতকে সারাকে কি দেখাবো, কিন্তু আমার মন চাচ্ছে সারার মারামারি দেখতে। বাস্তবে কোনোদিন মেয়েদের মারামারি দেখি, রাহাতকে গিয়েই ফাঁসাতে হবে। আমি বললাম, যদি আমাকে মনি আপুর সাথে কথা বলার সুযোগ দেন তাহলে আমি দিব। ওকে, আমি ফোন দিলে চলে আসিস। ওকে। সারা চলে গেল। 2-1টা কাজ আসলো, কাজগুলো করলাম। কিছুক্ষণ পর সারা কল দিয়ে বললো মনি আপুর অফিসে যেতে। আমি মনি আপুর অফিসে গেলাম। গিয়ে দেখি মনি আপু আর সারা বসে আছে। আমি বললাম, বসতে পারি? বস। ধন্যবাদ। কি বলবি বল। ম্যাডাম, ওভারটাইম কাজ করার কোনো ব্যবস্থা আছে? না,
এই অফিসে ওভারটাইমের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের অন্যান্য শাখায় আছে, ওইগুলোতে ওভারটাইমের ব্যবস্থা আছে। ও দেখেন না ম্যাডাম, ওভারটাইমের কোনো ব্যবস্থা আছে কিনা। সারা ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো ওভারটাইম হবে কিনা। ওভারটাইম থাকলেও তো রাফিদকে দেওয়া যাবে না। আমাদের অফিসে যারা পুরনো তারা কানাঘুষা করবে। ঠিক, রাফিদ ওভারটাইম নেই। চট্টগ্রাম শাখায় অনেক ওভারটাইম আছে, ওইখানে এখন লোক নেওয়া হচ্ছে। তুই চাইলে সেখানে ট্রান্সফার করে দিতে পারি। রাফিদ ওভারটাইম দিয়ে কি করবে? আর ওভারটাইমে তো বেশি টাকা পাবি না, তার তো কোনো বাড়িওয়ালা নেই। বাড়িওয়ালা হতে কতক্ষণ? আমার এই কথা শুনে মনিয়াপু আর সারা হাসতে লাগলো। মনিয়াপু বলল, আচ্ছা আচ্ছা, তোকে চট্টগ্রামে ট্রান্সফার করে দিচ্ছি, তুই রাজি? আমি ভাবলাম আমার টাকার দরকার, এখন যেখানে বলবে সেখানেই যাব। আমি বললাম, সেখানে কত টাকা পাবো? সেটা তোর কাজের উপরে নির্ভর করবে। ওকে, আমি যাব। আমি রাজির কথা শুনে মনিয়াপু আর সারা অবাক, ভাবছিল হয়তো আমি মজা করছি। মনিয়াপু বলল, সারা রাফিদকে ভালো একটা পোস্টে ঢুকিয়ে দে। আচ্ছা দেখছি। দেখি সারা কাকে জানি কল দিয়ে কথা বলতে লাগলো। একটু পর বলল, ম্যাডাম, ভালো কোনো পোস্টে ঢুকানো যাবে না, কারণ সেগুলো অলরেডি বুক। আর কাজের দক্ষতা ছাড়া উনি কাউকে ভালো কোনো পোস্টে চাকরি দেবে না। বল, এটা আমার আদেশ। কি করে বলবো? ওটা তো আপনারই আদেশ। আপনার আদেশ আপনি নিজেই অমান্য করবেন? আমার মুখের দিকে তাকালো, মুচকি হাসি দিয়ে বলল, তুই এখন সিদ্ধান্ত নে। ম্যাডাম, আমি কাজকে সবসময় বড় করে দেখি, যদি ভালো পরিমাণ বেনিফিট পাই তাহলে আমি যাব। আচ্ছা সারা, আমাদের চট্টগ্রাম যাওয়ার কোনো শিডিউল আছে? আছে, আগামীকাল। আমরা চট্টগ্রাম যাচ্ছি, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস। ওকে, ধন্যবাদ, আমি আগামীকাল তৈরি হয়ে আসবো। এই বলে আমি চলে আসলাম বাসায়। এসে রাতকে সব বললাম। রাত বলল, তো যেটা ভালো মনে হয় কর, আমি সেখানে আসি, সেখানেই থাকবো। এনে তোর শার্ট সারা দিয়েছে। দেখি মামা, আসার কথা জানিস, সারাকে আমার ভালো লাগছে। দেখ, আমি চট্টগ্রাম চলে যাচ্ছি। সারা কিন্তু অনেক জেদি, কোনো ঝামেলা হলে পরে সামলাতে পারবি কিনা দেখ। শোন, আমি তোকে একটা গল্প শুনাই। আমি তাকে মনিয়াপু যে আমাকে মার দিল সেটা বললাম। রাত বলল, তাহলে ভাই আমি নাই, তুই যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমি কিছু করতাম। এখন তুই চলে যাচ্ছিস, আমি আর এগুলোর মধ্যে নেই। সেটাই, কিন্তু তারা যে আমার ভালো লাগে। ওয়েট কর, আমি তোকে সুযোগ বের করে দিব। আমি তাদের কোম্পানির অন্য শাখায় যাচ্ছি, আমি তো আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না। ওকে, আমি তোর মুখে দিকে তাকিয়ে রইলাম। মামা চল না, আজ রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা চল। আমি আর রাহাত ভালো একটা রেস্টুরেন্টে গেলাম। রাহাত সারা দেওয়ার শার্টটা পরলো, সারা চয়েস আছে ভালো। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু পিক তুললাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরদিন প্রয়োজনীয় কিছু নিয়ে সারা দেওয়ার লোকেশনে গিয়ে হাজির হলাম। দেখি মনিয়াপু এমন একটা ড্রেস পরছে, তাকাতেই লজ্জায় লাগছে। টাইট প্যান্ট, ম্যাচিং করা শার্ট, চোখে চশমা। সারারও একই ভাব। আমি সারার কাছে গিয়ে বললাম, পিক আপনি যে পোশাক পরেছেন, সারা ছবিটা অনেকক্ষণ লাগিয়ে পছন্দ করবে আর বলল, সারা ভাব ধরে বলল, পছন্দ না করলে করুক, এটা আমার এই প্রথম মনে হয় কেউ আমার পছন্দ করা জিনিস পছন্দ করছে। আচ্ছা, আমি রাতকে বলবো আপনি কেমন পোশাক পরেন এখানে। রাফিদ ভাইয়া, তুই না আমার ভাই লাগোস, আজকেই শেষ, আর পড়বো না। ওকে। মনিয়াপু এসে বলল, রাফিদ, গাড়ি চালাতে পারোস? না। গাড়ি আমি চালাবো, উঠেন। আমি মনিয়াপুর সাথে পিছনে বসলাম। সারা বলে, গাড়ি চালানোর সময় যদি পাশে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে সে বলে গাড়ি চালাতে পারে না। যত সব ফালতু কথা। আমি গাড়িতে বসে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও দেখছি। মনিয়াপু বলল, এটা বন্ধ কর না, ভালো লাগছে না। সারা, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। আমি ঘুমাই। মনিয়াপু চোখের মধ্যে কাপড় দিয়ে ঘুমোতে লাগলো। কিছুক্ষণ পর আমার কাঁধে হেলে পড়লো। আমি সারাকে ইশারা দিয়ে বললাম, কি করব? সারা ইশারায় বুঝলো, থাক, এভাবে থাক। মনিয়াপুর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার ভিতর কেমন শিরশির করছে। আমি রোবটের মতো বসে রইলাম। সারা আমার অবস্থা দেখে হাসছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম তাদের আর এক কোম্পানিতে চলে আসলাম। দেখি ম্যানেজার আর একটি সুন্দরী মেয়ে মনিয়াপুদের রিসিভ করছে। মেয়েটাকে আমি চিনেছি, আগে মনে হয় একবার দেখেছিলাম। ওনার ল্যাপটপের সমস্যা হয়েছিল, পরে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব মনিয়াপুদের নিয়ে মিটিংয়ে বসলো। অনেকক্ষণ মিটিং করলো। মিটিং শেষে আমার সাথে ম্যানেজারের পরিচয় করিয়ে দিল। মনিয়াপুরা চলে গেল। ম্যানেজার সাহেব বলল, তুমি যেহেতু এই পুরো কোম্পানি বসের স্পেশাল গেস্ট, তাই তোমাকে পার্মানেন্ট কাজ হলো এখানে তুমি বসে থাকবা, অফিসের অকমপ্লিট কাজগুলো করবা। এখানে তুমি 3 ঘন্টা সময় দিবে, আর বাকি 3 ঘন্টা হলো তোমার ওভারটাইম। ওভারটাইমে আমি কি কাজ করব? আসলে কি জানো, আমার মেয়েটা একটু পাগলামো টাইপের, মাঝে মাঝে কি জানি হয়, সব ভেঙে ফেলে। তাই আমি সব ঠিক করছি, তোমার ওভারটাইম হলো আমার মেয়েকে সময় দেয়া। এই বলে কাকে জানি ফোন দিল, বলল আসতে।
আমার মেয়ে আসতেছে। একটু পর দেখি মেয়েটা আসলো। মেয়েটাকে চিনতে পারছি, তার ল্যাপটপে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার বলল, এই হলো আমার মেয়ে ইকা। ইকা আজকে থেকে তোকে রাফির দেখাশোনা করবে। কেন, আমি কি একা চলতে পারি না? আমাকে দেখাশোনা করার কি আছে? ইকা, তুই আমার এই পর্যন্ত 13 লক্ষ টাকার জিনিসপত্র ভেঙে ফেলেছিস শুধু রাগ করে। এখন বলস তোকে দেখাশোনা করার কি আছে? আজ থেকে রাফিদকে মেনে চলবি, যা এখান থেকে। ইকা চলে গেল। আমি বললাম, কিন্তু স্যার যদি ম্যাডাম কিছু বলে? ওসব তুমি চিন্তা করো না, তোমাকে যে কাজ দিলাম সেটা তুমি মন দিয়ে করবে। ওকে স্যার, আমার বেতনটা যদি বলতেন। ওভার টাইমের জন্য 20,000 টাকা, আর অফিসে কাজের জন্য 30,000 টাকা, মোট 50,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। আর কোম্পানিতে কেয়ারটেকার আছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে একটু দেখে রাখো। স্যার, বিয়ে দিয়ে দিলেই তো পারেন। আমার একটা মাত্রই মেয়ে, সে এখন পড়ালেখা করে, পাশাপাশি আমাকে একটু টাইম দেয়। সেটা ভেবে দেখিনি, আমি তাকে জিজ্ঞাসা করব। ওকে স্যার। আমি রুমটা পেয়ে খুব খুশি হলাম। একা এক রুম, রুমের মধ্যে সকল কিছুর ব্যবস্থা আছে। এভাবে 15 দিন চলে গেল। ইকা মেয়েটার সাথে খুব ভালোই সম্পর্ক হয়েছে। যতই জেদি হোক, মনটা একদম ফ্রেশ। কোনো সময় আমাকে অবহেলা করেনি, আমার সাথে খুব রাগ দেখায়। কিছুদিনের মধ্যেই সবকিছুর সাথে মানিয়ে নিলাম। আমার মা বাবার মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছে। আমি সেটা বুঝলাম না, আমাকে চিনে না, জানে না, এরপরে আমার কষ্টে সেও কেঁদেছে। কেন জানি ইকার জন্য ভিতরে দুর্বলতা কাজ করে। ইকা সারার বয়সী, মনিয়াপুর মতো সুন্দরী, ফেস কাটিংটা একটু ভিনদেশি মেয়েদের মতো। ইকাও কেন জানি আমাকে একটু বেশি কাছে পেতে চায়, সারাক্ষণ আমার সাথে ঘুরে খায়, এটা সেটা কত কিছু। একদিন রাতে ঘুমাতে যাব চট্টগ্রামে আসার 15 দিন পর দেখি রাত 10টার সময় সারা কল দিয়েছে। আমি ফোন ধরলাম, ওপাশ থেকে মনিয়াপুর কণ্ঠ ভেসে আসলো। কুত্তা, তোরে ওইখানে আমি ম্যানেজারের মেয়ের সাথে লুতুপুতু করার জন্য পাঠিয়েছি? তোরে আমি পাঠাইছি মন দিয়ে কাজ করার জন্য, তুই সেখানে কিনা ইকার সাথে প্রেম করস? তোর চাকরি নট, এক্ষুনি তুই ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। ম্যাডাম কথাটা শুনেন, ম্যানেজার ওভারটাইম হিসেবে তার মেয়ের দেখাশোনা করার জন্য বলছে। তুইও কি লুচ্চা? তুই রাজি হয়ে গেলি? বাহ, মেয়ের দেখাশোনা করার জন্য তুই রাজি হয়ে গেলি। তোর তো চরিত্র ভালো না, টাকার নেশায় তুই অন্ধ হয়ে গেছস। এখন আমি দেখবো তুই কিভাবে টাকা ইনকাম করিস, তোর চাকরি নট। প্লিজ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। যদি চাকরি বাঁচাতে চাস, সকালে ঘুম থেকে উঠে যেন তোকে দেখতে পাই। এই বলে ফোন কেটে দিল। আমি আবার ফোন করলাম, সারা ধরলো। সারা, আপনি বলেন, আমি আগামীকাল আসতেছি। এত রাতে কি করে আসবো? ম্যাডাম প্রচন্ড রেগে আছে, আমি কিছু জিজ্ঞাসা করতে পারবো না, যা বলছে তাই কর। আচ্ছা, আমি অফিসে ম্যাডামের সাথে দেখা করব। ম্যাডাম আগামীকাল অফিসে যাবে না, সকালে ম্যাডামের সাথে দেখা করো। ওকে। আমি রাতটা কাটিয়ে খুব সকালে বেরিয়ে পড়লাম। যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, অনেক কিছুই নিতে পারলাম না। ইকার কাছ থেকেও বিদায় নিতে পারলাম না। সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে ফোন করবে। আমি বাস দিয়ে ঢাকায় আসলাম। আস্তে আস্তে রৌদ্র উঠে গেছে। মনিয়াপুর সাথে দেখা করতে হবে, কিন্তু মনিয়াপুর বাড়িতেও চিনি না। আমি সারাকে কল দিলাম, সারা ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আমি রুমে গেলাম। রাহাত এসে দরজা খুললো। রাত এত সকালে আমাকে দেখে অবাক। রাহাত আমাকে বলল, এত সকালে তুই? ঘরে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে বলবো, এখন বেরোতে হবে। কোথায়? মনিয়াপুর সাথে দেখা করতে হবে, তাহলে আমার চাকরি শেষ। দেখি সারা কল ব্যাক করলো। তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন, আমার এক্ষুনি দেখা করতে হবে। আমার ঢাকা পড়ছে। এসব কি বলছেন? ম্যাডামের সাথে দেখা করতে হবে, নাহলে আমার চাকরি শেষ। দিতে পারি একটা শর্তে, তোর বন্ধু রাহাতের নাম্বার দে। আমি মোবাইলটা দূরে নিয়ে রাহাতকে বললাম, এটা স্যার, আমাকে আর একটা সুযোগ দেন। এবার যদি কোনো ভুল হয় আমি নিজেই চলে যাব। সত্যি? এখন যাই। তোর জন্য নাস্তা অর্ডার দিয়েছিলাম, খেয়ে যা। না আপু, আমি এখনো ফ্রেশ হইনি, আমি বাসায় যাব। ওকে, আগামীকাল অফিসে দেখা করিস। আমি বাসায় চলে আসলাম। এখানে আবার নতুন করে সব পরিষ্কার করলাম, অনেক জিনিসই চট্টগ্রামে রেখে আসলাম। ইকা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে। যাই হোক, এখন আমাকে সামনে ফোকাস করতে হবে। টাকার বিনিময়ে আমি ইকার সাথে সময় কাটিয়েছি, নিজের ইচ্ছায় না। চট্টগ্রামের 15 দিনের টাকার মাইর গেল। অনেক জিনিসপত্র কিনতে হবে, বেশ কিছু ড্রেস সেখানে ফেলে এসেছিলাম। হাতেও তেমন টাকা পয়সা নেই। মনে হলো মার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেগুলো খরচ করতে হবে।
আবার ভাবলাম না, মার টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করব। রাহাতের কাছে মনে হয় টাকা নেই, আর খাবারের বিল দিতে হবে। কি করব, মাথায় কোনো কাজ করছে না। কার কাছে টাকা চাইবো? ভাবলাম আবার চট্টগ্রাম যাব, গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসব। না, যদি মনি আপু জানে আমি আবার চট্টগ্রাম গিয়েছি তাহলে আমার আর রক্ষা নাই। এক কাজ করা যায়, মনি আপুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাব। আমি সারাদিন রুমে বসে রইলাম। রাতে রাহাত আসলো। ড্রেস চেঞ্জ করতে করতে বলতে লাগলাম, দোস্ত, মেসের খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। তাহলে কি খাবি? আমি চিন্তা করলাম রুমে গ্যাসের চুলা কিনে আনবো, নিজেরা যা রান্না করতে পারি তাই খাবো। কথাটা খারাপ না, এখানে তো অনেকগুলো টাকার কাজ। এই মাসটা মেসে খেয়ে আগামী মাসে এগুলো কিনে আনবো। তোর কাছে টাকা নাই? না, চট্টগ্রাম অনেক কিছু ফেলে এসেছি। মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার চট্টগ্রাম যেতে হবে। যদি মনিয়াপু অনুমতি না দেয় তাহলে আমি মারা খাইছি, কারণ এগুলো আবার নতুন করে কিনতে হবে, আর সে টাকা আমার কাছে নেই। দেখ কি করতে পারোস, কিন্তু আগামী মাসে কিন্তু শিওর গ্যাসে চলে আনবো। আচ্ছা, সারার সাথে দেখা করবি? রাত মুচকি হাসি দিয়ে বলল, হরে কবে? আগামীকাল রাতে। কিভাবে? তার জন্য তোকে একটু কষ্ট করতে হবে আর মার খেতে হবে। তার কাছ থেকে? সারার কাছ থেকে। তার কাছ থেকে মার খেতে আমার কোনো আপত্তি নেই। শোন, তোকে বলি আমার বুদ্ধিটা। রাতে মনিয়াপুকে বাসায় দিয়ে সারা তারপর নিজের বাড়ি যায়। সারার বাড়ি থেকে মনিয়াপুর বাসা আধা কিলোর থেকে কম হবে, তাই সে রাতে এতটুকু রাস্তা হেঁটেই বাড়ি চলে যায়। তাই আগামীকাল তুই ছিনতাইকারীর ভাব ধরে সারার সামনে যাবি, তখন দেখবি সারা কি করে। তখন তুই তার সাথে যেটা মনে চাই করিস। এক কাজে যায় হেঁটে, সারা কি ভয় করে না? আমার তা মনে হয় না। আজকে একটু মারামারি প্র্যাকটিস কর। তাহলে আগামীকাল সারার সাথে দেখা হচ্ছে। আমি পরদিন অফিসে গেলাম, গিয়ে সারাকে খুঁজে বের করলাম। সারা দেখি তার অফিসে। আমি গিয়ে বসলাম, বললাম মনিয়াপুর সাথে দেখা করব। সারা বলল, ম্যাডাম আজ কারোর সাথেই কথা বলবে না, ম্যাডামের সকল কাজ আজ আমি করতেছি। উনি এখন কোথায়, অফিসে নাকি বাড়িতে? কেন, উনি কারোর সাথে দেখা করবে না? আমার সাথে দেখা করবে, আপনি বলেন। তোর সমস্যা কি? তোর কি চাই আমাকে বল। আমি চাই মনিয়াপুর সাথে দেখা করতে। দূর যা তো তুই এখান থেকে। সারার মোবাইলে কে জানি কল দিল। সারা ফোন ধরে বলতে লাগলো, জি ম্যাডাম, ও চাচ্ছে আপনার সাথে দেখা করতে। ওকে ম্যাডাম। সারা ফোন রেখে আমাকে বলল, শোন, এখান থেকে সোজা লিফটের কাছে যাবি, গিয়ে ওই কার্ডটা স্ক্যান করাবি, তারপর নাইলে চাপ দিবি, ওইখানে ম্যাডাম আছে। ওকে। সারার দেওয়া কথা মতো সেখানে চলে গেলাম। এক সুসজ্জিত রুমে আমাকে নিয়ে আসলো। দেখি চারপাশ দিয়ে মনিটরিং করা, খুবই উন্নত মানের আসবাবপত্র, আর বসার টেবিল, মাঝখানে সোফা, দেখি শোয়ার খাটও আছে। আরো কত কিছু বলে শেষ করা যাবে না। আশেপাশে তাকিয়ে দেখি ক্যামেরাও নেই। এক কোণা থেকে দেখি পানির আওয়াজ আসছে, সম্ভবত গোসল করছে মনিয়াপু। আমি গিয়ে সোফায় বসলাম, কিছুক্ষণ বসে রইলাম। বুঝতে পারছি না এটা মাটির উপরে নাকি নিচে। বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই পাচ্ছি না। একটু পর মনিয়াপু দেখে আসছে। আমি তাকিয়ে অবাক হয়ে যাই। মনিয়াপুর শরীরে শুধু একটা পাতলা কাপড়, ভিতরে ব্রা দেখা যাচ্ছে, চুলগুলো কাপড় দিয়ে খোপা দেওয়া। আমি নিচে তাকিয়ে বসে রইলাম। আমি বললাম, ম্যাডাম আমি পরে আসবো? না বস, কি জন্য দরকার বল। আমার চট্টগ্রাম যাওয়া দরকার, সেখানে অনেক জিনিসপত্র ফেলে এসেছি, সেগুলো আনতে হবে। তোর সেখানে যাওয়া হবে না। কেন? এমনি। কিন্তু ম্যাডাম আমার সেগুলো লাগবে। না, তুই সেখানে যেতে পারবি না, গেলে একেবারে চলে যা। এই বলে মনিয়াপু আমার পাশে এসে বসলো। আমি দূরে সরে গেলাম। মনিয়াপু আবার আমার পাশে এসে বসলো আর বলল, দূরে চলে যাস কেন, ভয় পাস? আমাকে ভয় পাবার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? না, আপনাকে ভয় পাই। বল, আমাকে তোর কেমন লাগে? ভালো, খুব ভালো। আমার চোখের দিকে তাকা। আমি মনিয়াপুর চোখের দিকে তাকালাম, দেখি চোখে তার কামনার নেশা। আমি অবাক হয়ে যাই, মনিয়াপু করছেটা কি? সে আমার সাথে কি করতে চাচ্ছে? আমার মাথায় কোনো কাজ করছে না। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাকে 5,000 টাকা দেন, এই মাস শেষ হলে দিয়ে দিব। 5,000 না, তোকে 5 লাখ দিব। শুধু আজকের দিনটা আমার সাথে কাটা। পাগল নাকি? দেখি মনিয়াপুর চোখ দুটো বুজে আসছে। মনিয়াপু আমার শরীরে হাত দিল। মনি আরো কাছে আসতে লাগলো, এসে আমার 2 গালে ধরলো, ধরে তার নিজের ঠোঁটের কাছে নিতে লাগলো আর বলতে লাগলো, তোরে দেখলেই আমার পা দুটো অবশ হয়ে যায়, তোরেই আমি চাই। মনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগাতে যাবে, আমি ধাক্কা দিয়ে বলতে লাগলাম, মনিয়াপু, মনিয়াপু।
এমন সময় মনি আপু চোখ দুটো বড় বড় করে তাকালো। তখন আমার ঠোঁটের কাছ থেকে মনি আপুর গোলাপি ঠোঁট আর 1 ইঞ্চি দূরে। মনি আমাকে ছেড়ে দিল, এখন আমাকে স্বাধীনতা দিয়ে দিল। আমি মুখ সরিয়ে নিলাম। ম্যাডাম, আপনি আমাকে ব্যবহার করছেন। আসলে আমি জানি কি হয়েছিল, আমার মাথা কাজ করছিল না, সরি। আপনি এত বড় কোম্পানি চালান, এখানে আপনার মাথা কাজ করে না, যত সব ফালতু কথা। যদি এতই উত্তেজিত থাকেন তাহলে বিয়ে করেন না কেন? আর একটু হলেই তো সব শেষ ছিল। তুই থামবি? আমার সব খেয়ালই ছিল। তাহলে আপনি ইচ্ছে করেই করছেন কেন? তোর পরীক্ষা করছি, তোর বলে টাকার দরকার, কত? লাগবে না টাকা, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু ওই সময় যে বলেছিলি। আপনি যেহেতু চট্টগ্রাম যাইতে দিচ্ছেন না, তাহলে তো আমার জিনিসপত্রগুলো কিনতে হবে, সেজন্য আমার টাকা দরকার। এখন সে টাকা আপনি দিবেন? আমি তো দিতেই চাচ্ছি, এই নে। মনি আপু টাকা হাতে দিয়েও আবার নিয়ে গেল আর বলল, আমিও আজকে শপিং এ যাব, চল দুজনে একসাথে যাই। আপনার সাথে আপনার অসম্মান হবে না? ধুর, রাখ তোর সম্মান। একটু আগে আমি আর আপনি যেটা করতে যাচ্ছিলাম, কেউ যদি সেটার ছবি তুলে রাখে? মনি আপু হাসি দিয়ে বলল, এটা মাটির 9 তলার নিচে, এখানে আসার অনুমতি আছে শুধু 3 জনের, আমি, তুই আর সারা। এটার কথা আমি জানতাম না, এই কিছুদিন আগে আব্বা আমাকে এটার সম্পর্কে বলে এবং এটার ভেতরে আসার অনুমতি দেয়। এখন আব্বা এটার ভেতরে আসতে পারে না, আমি মাঝে মাঝে এখানে এসে থাকি। জায়গাটা খুব নীরব, খুব ভালো লাগে। তোর জন্য একটা কার্ড বানাবো, তুই ইচ্ছে হলে এখানে আসতে পারবি। থাক, দরকার নেই, আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই। এখন এখান থেকে বের করেন। দাঁড়া, আমি রেডি হয়ে নেই। ওকে। মনি আপু আরো আধা ঘন্টা লাগিয়ে সাজলো, সাধারণ সব জিনিসপত্র এখানে আছে। বুঝলাম টাকা উড়ানোর আর জায়গা পায় না। তারপর আমি আর মনি উপরে আসি। মনি আপু বলল, এটার কথা কাউকে বলবি না, বললে তুই বিপদে পড়বি। মানে হলো এটার কথা কাউকে বলবি না, এটা আমার আদেশ। ওকে। আমরা এখন মনি আপুর অফিসে বসে আছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার সাথে কেন? তোরে কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে? সারা। সারারে নিয়ে যে আমি কি করি, ওর মুখে কিচ্ছু আটকায় না। মিস্টার রাজিমের সাথে আমার একটা ঝামেলা হবে, ওর সাথে চুক্তিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, কিন্তু উনি বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। উনি যেহেতু গুরুত্ব দিচ্ছে না, লসটা তারই হবে। এখন এটা ওনার বিষয়। ওনার সাথে 2-3 বার ডেটে গিয়েছিলাম, তখন সারাই আমার সাথে ছিল। ওর কাছে জিজ্ঞেস করলেই সব জানতে পারবি। তুই আমার কল লিস্ট চেক করে দেখতে পারিস। আমি অধিকাংশ মানুষের সাথে কথা বলি সারার মোবাইল দিয়ে। ও ভালো। আমি আর মনি আপু শপিং মলে গেলাম। মনি আপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধা নাই, কারণ ছোটবেলা থেকে মনি আপুর সাথে কাটিয়েছি, তাই তাকে ভয় পাই না। যদিও একবার সমস্যা হয়েছিল, সেটা মানিয়ে নিলাম। কিন্তু আজকে মনি আপু কি করলো? আমাকে কিস করতে যাচ্ছিল। মনি আপুকে আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে, এখন সেটাই বোঝা মুশকিল। যদি ভালোবেসে আমাকে কিস করতে যেত, তাহলে অবশ্যই আগে তার ভালোবাসার কথা বলতো, কিন্তু মনি সেটা করেনি। তাহলে আমাকে সে ব্যবহার করতে চাচ্ছে। আমি সে সুযোগ দিবই না। আগে ভালোবেসে আমাকে বিয়ে করুক, পরে না হয় আমার সাথে যা মনে চায় করুক। আমি মনি আপুর সাথে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনলাম। সকল কিছুর টাকা মনি আপু পে করলো। মনি আপু যাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল আর বলল, আগামীকাল থেকে তুই আবার আগের পোস্টে কাজ করবি। ওকে ম্যাডাম, আজকে রাতে কি স্যার আপনার বাসায় যাবে? মনে হয়। ধন্যবাদ, এত বড় একটা উপকার করলেন। অসুবিধা নেই। ওকে, এই নে আমার পার্সোনাল নাম্বার, এটাতে ফোন দিলে আমাকে সব সময় পাবি। আমি মনি আপুর ফোন নাম্বার নিয়ে রুমে চলে আসলাম। সন্ধ্যার দিকে রাহাত আসলো, এসে ফ্রেশ হলো। আমি বললাম, কিরে, স্যারের সাথে দেখা করবি? রাহাত বলল, কখন? রেডি হয়ে নে, মাথায় ক্যাপ দে আর মুখটা ভালো করে ঢেকে নে, আর এই নে চুড়ি। ওকে, তুই দাঁড়া। রাহাতও আমি এমন ছদ্মবেশে নিলাম, একজন আরেকজনকে চেনা যাচ্ছে না। তারপর দুজন গিয়ে মনি আপুর বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন সারা বের হয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ধরে দাঁড়িয়ে রইলাম। রাত বলল, তুই শিওর সারামণি আপুর বাসায় আছে? শিওর। আমার ভয় করছে যদি খারাপ কিছু হয়ে যায়। যখন দেখবি সারা মারতে আসছে, তখন ছুরিটা ফেলে দিবি আর তার সাথে মারামারি করবি। জানি তুই পারবি না, যতটুকু পারস। ওকে ওকে। ওয়েট, মনি আপুকে কল দিই। আমি মনি আপুকে কল দিলাম, ফোন ধরলো। মনি আপু, আমি রাফিদ, সারা আছে এখানে? সারা এইমাত্র বের হলো। আমি ফোন কেটে দিয়ে বললাম, সারা আসছে, এই নে লোথো, যদি দেখোস বেশি মারছে
তখন ধাক্কা দিয়ে ফেলে চলে আসবি। ওকে। একটু পর দেখি সারা আসছে। আমি বললাম, যা আর শোন, কণ্ঠটা একটু চেঞ্জ করে নিস। রাত গুটি গুটি পায়ে গিয়ে সারার সামনে হাজির হলো, চুরিটার সামনে ধরে বলল, যা আছে সবকিছু দিয়ে দে। ভালোই ভালোই বলছি, চলে যা, না হলে কিন্তু খবর আছে। চুপ, যা আছে সবকিছু দিয়ে দে। দেখছিস এটা কি? সরি, ভুল হয়েছে। এই নে ব্যাগ, আর এই নে মোবাইল। সারা মোবাইল এগিয়ে দিল নেওয়ার জন্য, রাহাত হাত দিল মোবাইল নেওয়ার জন্য। সারা মোবাইল দিয়ে বাড়ি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল। ঠিক রাহাতের পায়ে একটা কিক চালালো, তারপর পায়ের মধ্যে প্যাচ লাগিয়ে মাটিতে ফেলে দিল। সবকিছু যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। রাহাত নিরুপায় হয়ে সারার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সারা তার পা দিয়ে কোমরে কয়েকটা কিক চালালো, তারপর বলল, পালাবি নাকি? আরো একটা দিব। চিন্তাই করতে আসছে। এই নে টাকা, বললেই হতো খেতে পারোস না, টাকা দরকার। রাহাত চলে আয়। রাহাত উঠে এক দৌড় দিল। আমি এক দৌড় দিয়ে সোজা বাসায় আসলাম। রাহাত বলল, ভাই আমি আর নাই, এই নিয়ে একটা আগুন, একটু হলে এখন মেরেই ফেলতো। কি কস? আমার কাছে তো একদম সিম্পল মনে হয়েছে। শালা একটা লাথি কি দেখতে কেমন লাগে? ওরে বাবারে, আমার কোমরটা শেষ। আমি ভাবছিলাম তুই কেউ একটা দিবি। আমি চান্সই পাইনি, মুহূর্তের মধ্যে আমাকে মাটিতে ফেলে দিল। যাই হোক, ভালোই লাগছে। আগামীকাল আবার যাবো, আগামীকাল কিছু না কিছু করবোই। ওকে। আমি আর রাহাত পরদিন আবার গেলাম, কিন্তু আজকে সারা আরো অনেক দেরিতে বের হলো। তখন রাস্তাতে কোনো মানুষ নেই, এমনিতেই রাস্তাতে খুব কম মানুষ আসে। গতকালকের মতো একটা ছুরি নিয়ে গিয়ে বলল, যা আছে সবকিছু দিয়ে দে। তুই আবার আসছস? গতকালের মায়ের মনে নাই? যা আছে দিয়ে দে। কি লাগবে তোর? সবকিছু, সেটা তোমাকেও। আমাকে লাগবে মানে আমাকে ধরে নিয়ে ধর্ষণ করবি? তোর সাহস তো কম না। চুপ, যা আছে সবকিছু দিয়ে দে। এই বলার সাথে সাথে সারা লাফ দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল, তারপর আবার পায়ের মধ্যে প্যাচ দিয়ে উল্টে মাটিতে ফেলে দিল। রাহাত তখন সারার পায়ে লাথি দিল। সারা টাল সামলাতে না পেরে রাহাতের বুকের উপর পড়ে গেল। তখন রাহাতের ঠোঁট আর সারার ঠোঁট ইঞ্চি 3 দূরে। রাত সারাকে ধরলো যাতে রাহাতের বুক থেকে উঠতে না পারে। এক হাতে রাহাত আস্তে আস্তে নিজের মুখ থেকে কাপড় সরালো। তখন সারা বলল, এ কি রাহাত, আপনি? রাহাত এই সুযোগটা কাজে লাগালো, সোজা সারার ঠোঁটের সাথে রাহাতের ঠোঁট লাগিয়ে দিল। সারা ইচ্ছে করেও ছুটতে পারছে না, যত কথাই বলুক এই জায়গায় মেয়েরা দুর্বল। রাহাত 30 সেকেন্ডের মতন সারার ঠোঁট নিজের ঠোঁটের সাথে লাগিয়ে রাখলো। যখন কেউ কাউকে ছাড়ছে না, তখন আমি বললাম, শালা কি শুরু করছোস? মানুষ আসবে তো। রাহাত আস্তে নর্মাল হলো, সারাকে ছেড়ে দিল। সারা সোজা হয়ে দাঁড়ালো। সারা রাহাতকে দাঁড় করালো আর বলল, আপনি আমাকে আগে বলবেন না? নিশ্চয়ই এটা রাফিদের কাজ। আসলে আপনাকে আমার ভালো লাগে। সত্যি বলেছেন তো? হুম। আসলে এতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন আপনার সাথে দেখা করব। রাফিদ শুধু ঘুরাচ্ছিল। যাক, ফাইনালি আপনার সাথে দেখা হলো। আর আপনি যে এরকম অবস্থায় আসবেন আমি কল্পনাও করিনি। আসলে আপনাকে আমি মারছি, দুঃখিত। আপনি আমার কোমরে মারছেন, এতে আমার লস। আমার লস মানে? ভেবে দেখুন। এসব ঠিক করে ফেলবো। আপনার নাম্বার দেন। রাহাত নিজের নাম্বার দিল। সে ব্লুটুথ ডিসকানেক্ট করে দিল। দেখি তারা দুজন হাসাহাসি করে কথা বলছে। আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি চিপা থেকে বের হয়ে আসলাম। আমি গেলে রাহাত বলল, এ হলো সারা। হয়েছে, আর চিনা লাগবে না। রাফিদ, আপনি কি কিছু দেখছেন? না, আমার চোখ বন্ধ ছিল। সব দোষ তোমার রাহাত। তুমি আগে এসে পরিচয় দিতা। রাফিদের কাছে কি অসম্মানটাই না হলাম। অসম্মানের কি আছে? সে তো আমাকে তোমাকে এই সিচুয়েশনে ফেলেছি। রাহাত, আমি রুমে গেলাম, যাবি? রাফিদ ভাই, আপনি যান, রাহাত পরে যাবে। ওকে। আমি হাঁটা ধরলাম। স্যার আমাকে আপনি করে বলছে। বলবি তো, কারণ এখন উল্টাপাল্টা কিছু করলে খবর আছে। আমি বাসায় আসলাম। 1 ঘন্টা পর রাহাত আসলো। আমি রাতে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন উঠে অফিসে গেলাম, গিয়ে টেবিলে বসে রইলাম। সারা কল দিল আর বলল, রাফিদ ভাই, আপনার একটা কাজ আছে। আপনি যেহেতু বসে আছেন আজাইরা, তাই ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন। উনি আপনাকে একটা কাজ দেবে, কাজটা সুন্দর করে পালন করবেন। ওকে। আর রাফিদ ভাই, আগামীকালের জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আমি ম্যানেজারের রুমে গেলাম। ম্যানেজার কিছুটা মনিয়াপুর বাবার বয়সী। কোম্পানি সবকিছু উনিই সামলায়। মনিয়াপুর শুধু মাসে মাসে হিসেব নেয়। আমি ম্যানেজারের কাছে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, স্যার, আমাকে সারা পাঠিয়েছে। ম্যানেজারের নাম রশিদ। তুমি আসছো? আসলে তেমন কোনো কাজ নেই। আজকে একটু পর আমার ছেলে রিফাত কানাডা থেকে আসবে। ভাবলাম তুমি যেহেতু অবসর আছো, তুমি গিয়ে তাকে ড্রপ করো। কোনো সমস্যা আছে? না,
কখন আসবে? এই 1 ঘন্টার ভিতরে নামবে। এই যে আমার ছেলের ছবি, এই নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবে। তাকে সোজা বাসায় নিয়ে যাবে, ড্রাইভারকে বললেই নিয়ে যাবে। আসলে আমি একটু ব্যস্ত, আজকে ম্যাডামের সাথে একটা মিটিং আছে। প্রবলেম নেই, এক্ষুনি বেরিয়ে পড়ো, রাস্তায় আবার জ্যাম থাকতে পারে। ওকে। আমি ম্যানেজারের অফিস থেকে বের হয়ে ম্যানেজারের গাড়ি নিয়ে সোজা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। 1 ঘন্টা পরে ফোন দিলাম, ফোন ধরলো। রিফাত ভাই, আমি আপনাকে ড্রপ করতে আসছি, আপনি এখন কোথায়? আমি 20 মিনিটের ভিতরে টার্মিনালে আসছি। ওকে। 20 মিনিট পর আমরা টার্মিনাল 1-এ প্রবেশ করলাম। দেখি রিফাত দাঁড়িয়ে আছে। আমি দেখেই চিনতে পারলাম। আমি গিয়ে বললাম, হ্যালো, আপনি রিফাত? ইয়েস। আমরা দুজন হ্যান্ডশেক করলাম। আমি তার ব্যাগগুলো গাড়িতে উঠালাম। আমরা গাড়িতে বসলাম। ড্রাইভারকে বললাম ম্যানেজারের বাড়িতে যেতে। রাস্তায় রিফাত বলল, রিফাতকে মোটামুটি বয়স্ক মনে হলো, আনুমানিক 25+ হতে পারে। তার শরীর দেখেই বোঝা যায় জিম করে সেই লেভেলের বডি। এরকম বডি 100-তে 1 জন। রিফাত বলল, তুমি কি আমাদের কোম্পানির নতুন কর্মচারী? তুমি কি আমাদের বসের প্রতিবেশী? কিছুদিন আগে তোমার মা মারা গেছে, তাই না? উনি থাকতেন কানাডা। আমার সম্পর্কে এত কিছু জানে কি করে? তাহলে কি আমার সব খবর তার কাছে কেউ পাচার করে? কে হতে পারে? একজন আছে, সেটা সারা হতে পারে। ভাবলাম রাতকে দিয়ে জিজ্ঞেস করাবো, রাতের সাথে মিথ্যা কথা বলবে না। আমি কিছুটা অবাক হলাম। আমরা কিছুক্ষণের মধ্যে ম্যানেজারের বাড়িতে পৌঁছে গেলাম। সবকিছু নামিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে কিছুক্ষণ বসে রইলাম। একটু পর সারা আসলো আর বলল, ম্যানেজার তোকে কি কাজ দিল? ওনার ছেলে আসছে কানাডা থেকে, তাকে গিয়ে ড্রপ করলাম। ম্যানেজারের ছেলের কথা শুনেই সারার মুখটা কালো হয়ে গেল আর বলল, তাড়াতাড়ি গিয়ে ম্যাডামকে খবর দে, উনি যে আসবে কাউকে বলে নাই। এই বলে সারা চলে গেল। আমি কিছুক্ষণ পর রাতকে কল দিলাম। রাত কল ধরলো। আমি বললাম, শোন, তোকে সারাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। কি কথা? আমাদের কোম্পানির ম্যানেজারের ছেলে আসছে কানাডা থেকে। সে আমার সম্পর্কে সবকিছু জানে। এখন তুই সারাকে জিজ্ঞেস করবি তিনি কিভাবে আমার সম্পর্কে জানছে, কে বলছে। তুই জিজ্ঞেস কর না। আমাকে সত্যি কথা নাও বলতে পারে, কিন্তু তোকে সত্যি কথা বলবে। আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি, অবসর হয়ে আমি জিজ্ঞেস করছি। ওকে। অফিসে 2-একটা কাজ আসছে, সেগুলো করলাম। একটু পর মনি আপু কল দিল, বলল তার অফিসে যেতে। আমি মনির অফিসে গেলাম। গেলে মনি আপু বলল, ম্যানেজারের ছেলে, কিন্তু একটা পাগল, সব সময় এর থেকে দূরে থাকবি। আপনি ভয় পান নাকি? না, 9 তলায় যাবি। কেন? এমনি একটু ঘুরে আসি। রিফাত এই 9 তলার কথা সে জানে না, তাই চল সে আসার আগে ঘুরে আসি। সারাকে নিয়ে যান। তুই হয়তো নিয়ম জানিস না। 9 তলায় যাওয়ার নিয়ম হলো, যদি 3 জন সদস্য হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 2 জন 9 তলায় যেতে পারবে। যদি 3 জন সদস্য লিফটে উঠি তাহলে লিফট নিচে নামবে না, মানে একজনের উপরে থাকতে হবে। আর এই দেখ, আমার মোবাইল টেলসা মোবাইল, এটা মাটির তালা থেকেও নেট পায়। আমার আর সারার মোবাইল টেলসা মোবাইল, এটা এখনো বাজারে আসে নাই, খুব শীঘ্রই বাজারে আসছে। এই মোবাইল তৈরির মালিক হলো স্পেসএক্স, এর মালিক এলন মাস্ক। এর মূল্য আইফোনের 13 ডাবল হতে পারে। ওকে, কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে তো কিছুই নেই, খালি কয়েকটি মনিটর, কয়েকটি সোফা আর একটা খাট। আয় তো, অনেক কিছুই আছে। ওকে। মনে আপু আজকে পশ্চিমা ড্রেস বাদ দিয়ে বাঙালি পোশাক পরছে, শাড়ি এত সুন্দরই লাগছে বলার বাইরে। এখন সত্যিকারের একজন বিজনেসম্যান মনে হচ্ছে। একটা গোলাপি শাড়ি ম্যাচিং করা হাতা কাটা ব্লাউজ আর গলায় একটা হীরার নেকলেস। গলার দিকে তাকাতে আমার শরীর নাড়া দিয়ে ওঠে। আবার 2 জন যাচ্ছি মাটির 9 তলা নিচে, না জানি আবার সেখানে কি হয়। আমরা 2 জন লিফটে উঠলাম। মনিয়াপুর কার্ড স্ক্যান করালো, কি যেন টিপলো, তারপর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিল, বলল, এখানে ফিঙ্গারপ্রিন্ট দে। আমি দিলাম। মনিয়াপু বলল, এদিকে আয়, আরো কাছে আয়, এদিকে আমার সাথে লেগে দাঁড়া। আমি মনিয়াপুর সাথে দাঁড়ালাম। মনি বলল, আরো কাছে আয়, একেবারে লেগে দাঁড়া, 2 জনের মুখ স্ক্যান করতে হবে। আমি মনিয়াপুর সাথে লেগে দাঁড়ালাম। মনিয়াপুর শরীর থেকে একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে, যেটা এত ভালো লাগছে বলার বাইরে। মন যাচ্ছে জড়িয়ে ধরে মনের ইচ্ছা মতো পারফিউমের গন্ধটা নিতাম। আমি ভাবলাম যেহেতু সুযোগ আসছে মিস করে লাভ নেই। আমি আরো শরীরের সাথে লেগে দাঁড়ালাম। একটা হাত দিয়ে মনিয়াপুর কোমরের খালি জায়গায় ধরলাম। ধরে আমি মনিয়াপুকে নিজের আরো কাছে আনলাম। আমার হাতের ঠান্ডা নরম হাতের ছোঁয়ায় মনিয়াপু কেঁপে উঠল।
মনিয়াপুর ওই জায়গাটা খুব নরম আর খুব উষ্ণ। 1 মিনিট আমাদের দুজনের মুখ স্ক্যান করলো, তারপর দেখি সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার সাথে সাথে মনি আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল আর বলল, তোর তো সাহস কম না, তুই আমার ওই জায়গায় হাত দিয়েছিস কেন? আপনি তো বলেন লেগে দাঁড়াতে। তোরে বলছি আমি লেগে দাঁড়াতি, ওইখানে ধরতে বলি নাই। আর তোর হাত এত ঠান্ডা কেন? সরি। নেক্সট টাইম যেন এইরকম ভুল না হয়। ওকে। মনিয়াপুর 9 তলায় ক্লিক করলো। একটু পর আমাদের 9 তলার নিচে নিয়ে আসলো। রুমে ঢোকার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু চালু হয়ে গেল। মনিয়াপু গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি গিয়ে সোফায় বসলাম। মোবাইল ধরে একটু নেটওয়ার্ক নাই। মনিয়াপু বিছানা থেকে উঠে একটা মনিটরের সামনে দাঁড়ালো। মনিটরে টাচ করার সাথে সাথে নতুন ইন্টারফেস চলে হলো আর বলল, এদিকে আয়। আমি কেচে গেলাম। মনিয়াপু আবার বলল, মনিটরে খেয়াল কর, দেখ 1990 সালে আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। আমার আব্বা রশিদ সাহেবের যৌথ মিলনে তখন কোম্পানির নাম ছিল আমার মায়ের নামে, কিন্তু সেখান থেকে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছিল না। তখন রশিদ সাহেব ঠিক করেছিল তিনি এটা ছেড়ে দিবেন, কিন্তু আব্বার একজন পার্টনার দরকার ছিল। তাই রশিদ সাহেবকে আব্বা অনেক কষ্টে বুঝিয়ে রাখে। পরে আব্বা নতুন করে আমার ছোট বোনের নাম দিয়ে আরো কিছু টাকা ইনভেস্ট করে এই কোম্পানি খুলেন। এটা ভালো সাড়া পায় এবং বাজারে অর্ধেক মাঠ আমরা দখল করে নিই। এখন আমার মাসে ইনকাম আছে 10 কোটি টাকা। এখানে কোম্পানির যত ডাটা আছে সব এখানে এসে জমা হয়। আব্বা এটা রশিদ সাহেবের আড়াল করেছিলেন। এখানে অনেক পুরনো ডাটা আছে। এখন আমার ইচ্ছা হলো রশিদ সাহেবের শেয়ারটা আমি কিনে ফেলবো এবং পুরো কোম্পানির মালিক আমি হব। এখানে কি আমার ডাটা আছে? আছে। দেখি। মনিয়াপুর মুখে জাস্ট বলল, মিস্টার রাফিদ সম্পর্কে সব তথ্য দেখান। এর মধ্যে কয়েকজন রাফিদ নামের লোক এলো। তারপরের মধ্যে মনি আমার ছবির উপর ক্লিক করলো। দেখি আমার সম্পর্কে সবকিছু আছে। আমার জন্মসাল, কোথায় বাড়ি, কিসে কিসে পড়ছি, রেজাল্ট কি, কবে আমার মা মারা গিয়েছে, সবকিছু। আমি বললাম, আমার মা কিভাবে মারা গিয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য নেই। তুই তো তোর মার পোস্টমর্টম করস নাই, করলে অবশ্যই থাকতো। রিফাত আমার সম্পর্কে জানে কি করে? প্রত্যেকটা কর্মচারীর খবর রাখার অধিকার আছে রিফাতের, কারণ তারা এই কোম্পানির শেয়ার আছে। কোম্পানির লস হলে তাদেরও লস হবে, সেজন্য। আপনার তথ্য যায় না? আমার আর সারার বাদে সবার। আচ্ছা, তুই কি এখানে সব ডাটা হ্যাক করতে পারবি? এটার সিকিউরিটি আমি জানি না। আমার তৈরি কিছু ভাইরাস দিয়ে হ্যাক করতে পারবো। এক্ষেত্রে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে। আমি দেখতে চাই। সকল ডাটা কেটে যেতে পারে। ডাটাগুলো তোর মোবাইলে ট্রান্সফার কর। আমার মোবাইলে জায়গা হবে না। আমারটাই কর। আমি মনিয়াপুর টেসলা মোবাইল হাতে নিলাম, সব ডাটা ট্রান্সফার করলাম। পরে আবার মোবাইল থেকে সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছেড়ে দিলাম। ভাবছিলাম সিকিউরিটি খুব শক্ত হবে, কিন্তু না। মনিয়াপুর আব্বা হয়তো ভাবতেই পারিনি এখানে কে ডাটা দেখতে আসবে, তাই হয়তো নর্মাল সিকিউরিটি দিয়েছে, অ্যান্টিভাইরাসও নাই। কিছুক্ষণের মধ্যেই সকল মনিটর ঘোলা হয়ে গেল। মনিয়াপু ঘুরে ঘুরে দেখতে লাগলো আর বলল, এটা কি করে সম্ভব? আমি সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছাড়ছি। আরো ভালো উন্নত মানের ভাইরাস চালে সব ডাটা কেটে যাবে এবং আপনার কোম্পানির প্রত্যেকটা কম্পিউটার এরকম ঘোলা হয়ে যাবে। ঠিক করতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। ঠিক কর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে লাগলাম। মনিয়াপু পেছন থেকে জড়িয়ে ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। আমি বললাম, ছাড়ো। না, ছাড়বো না। দেখি তুই কিভাবে ঠিক করস। ছাড়ো, ভালো লাগছে না। কেন ভালো লাগবে না? ওই সময় যে আমার ওইখানে ধরেছিলি তখন আমার কেমন লাগছিল। ছাড়বো না। ওকে। মনিয়াপু আমার সাথে এত মিশুক কেন? সে কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে? মনিয়াপু আমার থেকে কি আশা করছে? মনিয়াপুর তুলনায় আমি কিছুই না। আমি বললাম, আচ্ছা মনি, তুমি কি আমাকে ভালোবাসো? না, বাসি না। ও, তাহলে আমার কাঁধ থেকে সরেন। না, সরবো না। কেন? তোকে আমার ভালো লাগে, কিন্তু তোকে ভালোবাসি না। ও, যদি তুই আমার সুখে দুঃখে সব সময় আমার ছায়া হয়ে থাকস, তাহলে আমার থেকে তুই এমন পুরস্কার পাবি যা তুই কল্পনাও করতে পারবি না। সবসময় আপনার পাশে থাকতে পারবো না। কেন? জানি না। কিছুদিন পর তো ঈদের ছুটি পাচ্ছি, বাড়িতে যাবেন না? যেতে পারি। এই নেন, ঠিক হয়ে গেছে, এখন ছাড়েন। মনিয়াপু আমাকে ছেড়ে দিল আর বলল, কোম্পানিতে সামনে একটা ঝামেলা হয়েছে।
দুই একদিন কোম্পানি বন্ধ থাকতে পারে। এদিকে আব্বা এমপি নির্বাচন করছে, যদি আব্বা পাশ করতে পারে তাহলে আমাদের দেখে কে? একটা সত্যি কথা বলি, বল। আমি দেখি আপনি অধিকাংশ সময় শার্ট প্যান্ট পরেন, ওই সময় আপনাকে দেখতে অনেক বাজে লাগে। আজকে আপনাকে এত সুন্দরী লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি আপু, আপনি অনেক সুন্দরী। থুর, আমি দেখতে একটুও সুন্দর না। ছোটবেলায় আমি কত কালো ছিলাম, তারাই তো আমাকে কত খেপাইতো। মনে আছে একবার আমাকে কালো বলার কারণে তোদের ল্যাংটো করে দাঁড় করিয়ে রাখছিলাম, আর তোরা কি কাদাই না কাঁদছিলি। সেই কথা মনে হলে এখন হাসি পায়। সেই ছোট রাফিদ কিনা আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, ভাবতেই অবাক লাগে। না আপু, আপনি অনেক সুন্দরী। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। আমি গিয়ে একটু বিছানায় শুই। তুই শো, আমি গোসল করে আসি। ওকে। আমি গিয়ে নরম বিছানায় শুয়ে পড়লাম। মনি আপু গিয়ে কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো। আধা ঘন্টা ধরে মনি আপু গোসল করলো, নতুন একটা নীল শাড়ি পরলো। মনি আপুকে এত সুন্দর লাগছিল, আমি যেন চোখ সরাতে পারছি না। আমি বললাম, তুমি সত্যি অসাধারণ। ধন্যবাদ। মনি আপু চুলগুলো শুকোতে লাগলো। আমি চোখ দিয়ে মনি আপুকে ধর্ষণ করতে লাগলাম। মনি আপু বলল, চোখটা অন্যদিকে ফিরা, লজ্জা লাগছে। ওকে। আমি মনি সেজে গুজে বলল, চল উপরে যাই। ওকে। আমি আর মনি আপু উপরে আসলাম, অফিসে গেলাম, গিয়ে বসে রইলাম। একটু পর সারা আসলো আর বলল, কিরে তোরা এতক্ষণ 9 তলায় গিয়ে কি করছিস? আবার দেখি ম্যাডাম কাপড় চোপড় চেঞ্জ করে নতুন কাপড় পরছে, তোদের বেশি ভালো ঠেকছে না। কিরে কি করছিস এতক্ষণ? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো। তুই বল। না, বলবো না। এখন আমি গিয়ে 1 ঘন্টা লাগিয়ে গোসল করব। ওইখানে ঠান্ডা পানি এত ভালো লাগে, মন চাই সারাদিন পানিতে পড়ে থাকতে। জানো ওইখানে কি আমার গোসল করার ব্যবস্থা আছে? না। শোন, এই 9 তলার কথা কাউকে বলবি না। রিফাত যদি জিজ্ঞেস করেও তাহলেও বলবি না। ওকে। আজকে বিকালে রাহাতকে নিয়ে ঘুরতে যাব। শুধু ঘুরতে যায়েন, অন্য কিছু করেন না। করলে করব, তোর কি? কিছু না। সেটাই। সারা চলে গেল। কিছুক্ষণ পর মনি আপু ফোন দিয়ে বলল তার অফিসে যেতে। আমি তার অফিসে গেলাম। গেলে বলল, দেখ তো রিফাত আমার পিসিতে কি সমস্যা হচ্ছে। দেখি কি সমস্যা। আমি কিছুক্ষণ দেখে বুঝলাম কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে। আমি বললাম, কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে? কি বলিস, আমার পিসি? সেটা বলতে পারছি না, আমি ভালো সিকিউরিটি দিয়ে দিচ্ছি, পরে আর কোনো সমস্যা হবে না। ওকে, একজনকে আমার সন্দেহ হচ্ছে, আমি শিওর না। সে হয়তো জানে আমাদের কোম্পানির সব ডাটা এক জায়গায় জমা হচ্ছে, সে সেটা পেতে চায়। আমি এক্ষুনি আব্বাকে বলতেছি। ওকে। আমি বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হলাম। সন্ধ্যায় রাহাত আসে। দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যাই। মনে বুঝতে পারছে রিফাতের মতি গতি ভালো না, সে কিছু ঝামেলা করতে যাচ্ছে। এক্ষুনি আব্বার সাথে আলাপ করে এর সমাধান বের করতে হবে। মনি সোজা গাড়ি নিয়ে নরসিংদী বাড়িতে আসলো। এসে আব্বাকে খুঁজে বের করলো। মনি এসে দেখে তার আব্বা চা খাচ্ছে। মনি গিয়ে তার আব্বাকে বলল, আব্বা রিফাত কিন্তু অনেক সমস্যা করতেছে। তুই এত দূর থেকে আসছিস, ফ্রেশ হয়ে রেস্ট নে, পরে কথা বলি। না, আপনার সিদ্ধান্ত নিয়েই আমি ফ্রেশ হব। ওকে, মাথা ঠান্ডা কর, বল কি হয়েছে? আচ্ছা, রশিদ সাহেবের শেয়ারের দাম কত হবে? তোর শেয়ারের দাম কত? 500 মিলিয়ন হবে। তাহলে রশিদ সাহেবের শেয়ারের দাম ততই। আব্বা, আমি তার শেয়ার কিনে পুরো কোম্পানি নিজের করে নিতে চাই। রশিদ সাহেব যদি তোকে এই কথা বলে তোর শেয়ার তারে বিক্রি করে দিতে, তখন কি বলবি? মনির মাথা কাজ করছে না। আপনিই বলেন। তার চেয়ে ভালো তোরে একটা ভালো উপদেশ দেই। রশিদ সাহেবের ছেলের নাম জানি না, রিফাত তুই তারে বিয়ে করে ফেল, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যায়। ওর যেটা আছে সেটা তোর, আর তার যেটা আছে সেটাও তোর, মানে দুজনের মিলে একই। মনি টেনশনে পড়ে গেছে। আব্বার কথা হাড়ে হাড়ে ঠিক। মনির মাথা কাজ করছে না। রিফাতকে মনি 2 চোখে দেখতে পারে না। মনি সারাটা জীবন শুনে আসছে রশিদ সাহেবের ছেলে কানাডা থাকে, ওইখান থেকে মাঝে মাঝে মনির সাথে কথা বলতো, কোম্পানির এটা সেটা খোঁজ খবর নিত, আর ঝামেলা সৃষ্টি করতো, মনের উপর অধিকার খাটাতে আসতো। মনি সেটা একদমই পছন্দ করে না। মনি চায় তার আন্ডারে সবাই কাজ করবে, তার কথা প্রত্যেকে শুনবে, কোনো প্রতিপক্ষ থাকবে না।
বাজারে প্রতিপক্ষ আছে সেটা কোনো সমস্যা নেই, একটা দিয়ে লস হলে আরেকটা দিয়ে উঠে যায়। কিন্তু ঘরের ভিতরে যদি প্রতিপক্ষ থাকে তাহলে কেমন হয়? যে করে হোক মনিকে পুরো কোম্পানিতে নিজের আধিপত্য বিস্তার করতেই হবে। কিন্তু সেটা কি করে? সেটা খুব কষ্ট হবে, কিন্তু কি করে? রিফাতকে আমি কোনোভাবেই বিয়ে করব না, ওকে আমার এক বিন্দু পরিমাণও ভালো লাগে না। এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তাহলে যেভাবে আছে সেভাবেই থাক, এভাবে চলতে থাক। রশিদ সাহেবের কোনো অধিকারই নেই এই কোম্পানিতে থাকার। সে কি করছে? সব করছেন আপনি। কি জন্য যে তাকে শেয়ারে রাখলেন? যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে, এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর রিফাতকে বিয়ে করার মন মানসিকতা তৈরি করো, আর আমাকে এই সম্বন্ধে টেনশন দিস না। আমার সামনে নির্বাচন, তোরে একটা পজিশন দিয়েছি, সেই পজিশন ধরে রাখার চেষ্টা কর। আব্বা! চুপ, এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। মনি রুমে চলে আসলো, নিয়ত করলো আগামীকাল অফিসে যাবে না, আগামীকাল বাড়িতেই থাকবে। মনি কোনোভাবেই রিফাতকে বিয়ে করতে পারবে না, কারণ এতদিনে মনির জন্য মন অন্য কেউ দখল করে ফেলেছে, সেটা হলো রাফিদ। মিস্টার আজিমের সাথে ঝামেলা যদি আরও আগে শেষ করে ফেলেছে, যখন দেখছে প্রজেক্টে আজিম গুরুত্ব দিচ্ছে না, তখনই মনি তাকে ওয়ার্নিং দিয়েছিল। পরে আজিমের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে তার এক ডিভোর্সি বউ আছে। সেটা দেখেই মনি সাথে আজিমের সাথে সম্পর্ক শেষ করে ফেলে। ওই প্রজেক্টটা অন্য আরেকটি কোম্পানির শেয়ারে করছে। রাফিদের সাথে মনির অনেক পুরনো স্মৃতি রয়েছে। এমনিতেই রাফিদ ছোটবেলা খুব হ্যান্ডসাম ছিল। রাফিদকে ছোটবেলা মনির খুব ভালো লাগতো, হোক সে ছোট মানুষ, তো তারও তো মন আছে একটা। ঢাকা যাওয়ার কারণে এতদিন রাফিদকে ভুলে গিয়েছিল মনি। ওই দিন রাফিদকে দেখে মনি প্রথমে চিনতে পারেনি, পরে পরিচয় দেওয়ার পর চিনল। রাফিদ যেন আগে থেকে আরও অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে। রাফিদের একটা জিনিস মনির সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো তার হাসি। ছোটবেলা থেকে হাসি দিলে রাফিদের গালে টোল পড়তো। মনি যে কত রাফিদের গালে ধরে টানতো সেগুলো মনে হলে মনির এখনো হাসি পায়। সত্যি মনির রাফিদকে দেখলেই পায়ের গোড়ালিতে শিরশির করে ওঠে। মনি ঠিক করে ফেলেছে বিয়ে করলে রাফিদকেই করবে, অন্তত একটা রাতের জন্য রাফিদকে নিজের মতো করে নিতে হবে। মনি জানে মনি যত কিছুই করুক না কেন, রাফিদ সবসময় মনির ছায়া হয়ে থাকবে, এটা মনির বিশ্বাস। এখন যে করেই হোক রিফাতকে কোম্পানি থেকে বের করতে হবে। টাকা কোনো সমস্যা নেই, 500 মিলিয়ন দিয়ে শেয়ারটা কিনলে ওই টাকা ওঠাতে সর্বোচ্চ 15 মাস লাগবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রশিদ সাহেব তো শেয়ার বিক্রি করবে না। কি করলে রশিদ সাহেব শেয়ার বিক্রি করবে? মনির মাথা কাজ করছে না। আচ্ছা, আর 15 দিন পর আব্বার নির্বাচন শেষ হলে পরে এ বিষয়ে আব্বার সাথে কথা বলা যাবে। মনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লো। আজকে শুধু একটা জিনিস মনে হচ্ছে, আজকে সকালে রাফিদের কাজটা, রাফিদ যখন মনির খালি নরম কোমরে ঠান্ডা হাতটা রাখছিল, তখন মনির যে কেমন লাগছিল সেটা বলার মতো না। যদি রাফিদ একটা চিপ দিত তার নরম কোমরে, তাহলে সেখানেই মনি পাগলের মতো কিস শুরু করতো। কিন্তু না, বাঁচা গেল। এখন রাফিদ কি করছে? মনি সারাকে কল দিল। কি রে, কি করিস? শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করছি। তোর আবার কবে বয়ফ্রেন্ড ছিল? ছিল না, বাট এখন হয়েছে। কে রে সেই হতভাগা? অনুমান করেন তো। মনি খেয়াল করলো সারার যতটুকু দরদ ছিল সেটা হলো রাফিদের বন্ধু রাহাতের জন্য। তাহলে কি রাহাত? রাহাত নাকি? শয়তান, তুই এত বড় অসাধ্য সাধন করে ফেলছিস, তুই আমাকে একবারও বললি না? সব রাফিদের কারণে। সিকিউরিটির দিক দিয়ে তোর কাছে সবচেয়ে আগে কে রে? আপনি। দ্বিতীয় কে? এতদিন কেউ ছিল না, এখন একজন হয়েছে। কে? রাহাত। আমার ভালোবাসা, আমার জান, আমার সব। বাঁচলে তার জন্যই বাঁচবো, মরলে তার জন্যই মরবো। তাহলে দেখছি রাহাত আমার আগে। ওকে যা, রাহাত সবার আগে, পরে না হয় আমি। কিন্তু তারপর কে? পরে একজন হয়তো হবে। হবে না, হয়ে গেছে। কে বলতো কে? রিফাত। বাল, আমার মুডটাই নষ্ট করে দিলি। হয়তো, তাহলে আমি বুঝতে পারছি। আসলে কি জানেন, প্রথম দেখাতেই আমি রাফিদের উপর ক্রাশ খেয়েছিলাম। পরে যখন জানতে পারি রাফিদ আপনার প্রতিবেশী, তখন আমি আর নাই। তুই মাত্র ওই দিন খেয়েছ, আর আমি সেই ছোটবেলা থেকেই খেয়েছি। দেখ, যেটা আছে সেটা নিয়ে খুশি থাক। আর আমার পরে রাফিদকে প্রোটেক্ট করার দায়িত্ব তোকে দিলাম। ইস, এমন ভাব ধরেন যেন নিজে কিছুই পারে না।
একদিনে তো আপনার সাথে মারামারি পারেননি, আমার মতো 5টা দাঁড়ালে তো আপনার সামনে টিকতে পারবে না। চুপ, এটা সবার কাছে অজানাই থেকে যাক। আগামীকাল অফিসে আসবেন না? না। তাহলে আমিও যাব না। তুই গিয়ে একটু দেখে আসিস। এখন রাখি, ঘুম ধরছে। ওকে। মনি ঘুমিয়ে গেল। পরদিন ঠিক করলো রাফিদের মার কবরটা দেখে আসবে। মনি সেখানে গিয়ে রাফিদের মার কবরের সামনে গিয়ে রাফিদের মার জন্য দোয়া করলো। পরে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি পরদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে উড়াধুরা ঘুম দিলাম, কারণ আজকে শুক্রবার। 11টা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে গোসল করে কাপড় পরিষ্কার করলাম। রাহাত তখনও ঘুমোচ্ছে, তাকে ঘুম থেকে উঠালাম, নামাজ পড়ে আসলাম। বিকেলের দিকে ভাবলাম মনি আপুকে কল দিই। মনি আপু কল ধরলো। কেমন আছেন? ভালো, তুই? ভালো। কোথায় আপনি? বাড়িতে গিয়েছিলাম, এখন আসতেছি। আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল, আমাকে সাথে নিয়ে যাইতেন। তুই আমাকে আগে বলতি, ওকে সামনে গেলে তোকে নিয়ে যাব। ওকে। শুন, আজ এরা বাহিরে ঘুরিস না। ওকে। পরদিন অফিসে গেলাম। অফিসে বসে কাজ করছি, হুদাই বিসিতে এটা সেটা দেখছি। একটু পর জানি কে আসলো। আমি তাকে দেখি রিফাত। রিফাত বলল,